সীমান্ত জেলায় বেড়েছে করোনা রোগের চাপ। ৩২ হাসপাতালের ১৯টিতে নেই আইসিইউ সুবিধা। সংসদ অধিবেশন শুরু আজ। ১০ দিনে পাশ হবে আগামী অর্থ বছরের বাজেট। আয় না বাড়িয়ে ব্যয় বাড়াচ্ছে সরকার। জাতীয় সংসদে কাল ৬,০৩,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। করোনা মোকাবেলায় গুরুত্ব। উপনির্বাচনের তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। চলছে প্রচারণা, পোস্টার, ব্যানার। করোনা মহামারী শুরুর পর প্রথম মৃত্যুহীন দিন দেখল যুক্তরাজ্য। বিশ্বে ২৪ ঘন্টায় ১০,০০০-এর বেশি প্রাণহানি। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। সীমান্তের জেলাগুলোয় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বেড়েছে হাসপাতালে রোগীর চাপ। এদিকে দেশের ৩২টি সীমান্ত জেলার মধ্যে ১৯টি করোনা হাসপাতালে নেই কোনো আইসিইউ সুবিধা। আর ১০ জেলায় হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহও নেই। জটিল করোনা রোগীদের তাই ছুটতে হচ্ছে বিভাগীয় বা রাজধানীর হাসপাতালে। সীমান্তের জেলা চাঁপাইনবাবগঞ্জ এখন করোনার হটস্পট। কঠোর লকডাউনের মাঝেই গত কয়েকদিন শনাক্তের হার ৫০-এর উপরে। অথচ জেলার ২৫০ শয্যার সদর হাসপাতালে নেই কোনো আইসিইউ। করোনা রোগীদের জন্য আছে মাত্র ১৮টি বেড। জেলার সদর হাসপাতালে করোনা রোগীর চাপ বাড়ায় অনেককে ফিরে যেতে হচ্ছে। আর জটিল করোনা রোগীদের রাজশাহী মেডিকেল বা ঢাকায় পাঠানো ছাড়া উপায় থাকছে না। রাস্তায় যেতে যেতেই অধিকাংশ রোগী মারা যাচ্ছে এবং মৃত্যুর হারটা শুধুমাত্র এই আইসিইউ না থাকার কারণেই বেশি। ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল যখন উদ্বোধন হয় তখন থেকেই চাঁপাইনবাবগঞ্জে আইসিইউ চালু হওয়ার কথা, অথচ আইসিইউ এখন পর্যন্ত আইসিইউ এর মুখ দেওয়া যায়নি। আমাদের এখানে আইসিইউ ফ্যাসিলিটিস নাই, ভেন্টিলেটরও নাই। সেই ক্ষেত্রে যাদের আইসিইউ ফ্যাসিলিটি লাগবে তাদেরকে আমরা রাজশাহীতে রেফার করছি আর কি। আর যাদের অ্যাবিলিটিস আছে বা যারা ঢাকা যেতে চাচ্ছে তারা ঢাকা যাচ্ছে আর কি। দেশে সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। এর মধ্যে ১৯ জেলায় করোনা হাসপাতালে নেই কোনো আইসিইউ, আর 10টিতে নেই কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা। সীমান্তবর্তী যে সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল আছে অথবা উপজেলা হসপিটাল আছে সেগুলোতে আমরা আইসিইউ ভেন্টিলেশন এই মুহূর্তে করতে পারবো না। যে সমস্ত পেশেন্ট আইসিইউ প্রয়োজন হবে সেগুলিকে ওই এলাকায় যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেই সমস্ত মেডিকেল কলেজে পাঠ করতে হবে। অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া, ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের অনেক চিকিৎসক যারা অলরেডি ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়া অথবা এমডি ইন অ্যানেস্থেসিয়া অথবা এফসিপিএস ইন অ্যানেস্থেসিয়া প্রাইভেট পাস করে বসে আছেন। অথবা আমরা এই যে ম্যান পাওয়ার, একটি রেডিমেড ম্যান পাওয়ারকে আমরা যত দ্রুত সম্ভব সরকারের উচিত তাদেরকে নিয়োগ প্রদান করা। দেশে করোনা সংক্রমণ বাড়লে গত বছর জুনে সব জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে সেই নির্দেশ এখনো বাস্তবায়ন হয়নি। আমাদের যে সরকারি স্থাপনা যেগুলো আছে তাদের অ্যাটলিস্ট 10টি ডেডিকেটেড বেডের জন্য একটি সিপ্যাপ মেশিন অথবা একটি বাইপ্যাপ মেশিন জোগাড় করা এবং স্থাপন করা উচিত। একটি চিকিৎসক অথবা একটি নার্সিং স্টাফকে আমরা যদি 2 থেকে 3 দিন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করি তাহলে সহজেই এই বিষয়টিকে মোকাবেলা করা সম্ভব। দেশে মোট 64 জেলার মধ্যে বর্তমানে আইসিইউ সুবিধা আছে মাত্র 24 জেলার হাসপাতালে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরে করোনা সংক্রমণ বাড়ছে। আক্রান্তদের অনেকের শরীরেই শনাক্ত হচ্ছে করোনার ভারতীয় ধরন ডেল্টা। সংক্রমণ রোধে প্রশাসনের ব্যবস্থা নিয়ে জানাতে বেনাপোল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, যশোরে করোনা সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আর গত কয়েকদিন আমরা দেখেছি যে বেনাপোলে সংক্রমণের শনাক্তের হার কিন্তু ৭১% ছিল। এই যে ভয়াবহ সংক্রমণের হার, এ বিষয়ে বা কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, আসলে বেনাপোলের সংক্রমণটা দিয়েই শুরু করতে চাই। বেনাপোলে কিন্তু আসলে গত কয়েকদিনে সংক্রমণের যে হার সেটি আসলে অনেক বেড়েছে এবং আমরা আজকে সকালে আসলে যখন বেনাপোলে এসেছি, বেনাপোলের যে পরিস্থিতি আমি যদি আপনাকে বলি যে ভারতের যেসব যাত্রী ভারতে যাচ্ছেন, ভারতীয় নাগরিকরা, তারা কিন্তু আসলে কোভিড টেস্ট করে কোভিড নেগেটিভের সার্টিফিকেট নিয়ে তারপরে ভারতে যাচ্ছেন বা
ভারতে যারা যেসব বাংলাদেশি আটকে আছেন তারা সেখান থেকে এক দফা পরীক্ষার পরে বাংলাদেশে আসছেন এবং তাদেরকে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে। কিন্তু বড় এখন যে ঝুঁকির কারণ সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ ট্রাকের সারি, এই ট্রাকগুলো আসলে ভারতীয় পণ্য নিয়ে এইসব ট্রাক চালক তারা বাংলাদেশে এসেছিল এবং তারা কিন্তু এখন বাংলাদেশ অংশে অবস্থান করছেন। এবং এই ট্রাক চালক যারা আসছেন তাদেরকে কিন্তু আসলে কোভিড পরীক্ষার যেমন কোনো সার্টিফিকেট নেই, তেমনি কোয়ারেন্টাইন কিন্তু কোনো নিশ্চিত করা হয়নি। এইসব ট্রাক চালকরা যখন পণ্য খালাস করে এখানে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, তখন এইসব চালকরাই কিন্তু আশেপাশের যেসব বাজারগুলো আছে সেই বাজারে যাচ্ছেন, সেখান থেকে পণ্য কিনছেন, চায়ের দোকানে চা খাচ্ছেন, হোটেলে খাবার খাচ্ছেন এবং এটি কিন্তু আসলে দেখভাল করা খুব কম হচ্ছে। যে কারণে আমরা যে তথ্য পাচ্ছি যে গত কয়েকদিনের এখানে চায়ের দোকানদার বা স্থানীয় যেসব বাসিন্দারা তারা করোনায় আক্রান্ত হচ্ছে এবং এটি এখন বেনাপোলের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ। এবং আমি আসলে একটু বেনাপোলের আরও কিছু তথ্য একটু জানতে চাই এবং বেনাপোলের প্রশাসন, স্থানীয় প্রশাসন তারা কি পদক্ষেপ নিচ্ছে। আমাদের সঙ্গে আমাদের বেনাপোলের সহকর্মী আব্দুর রহিম আছেন। আমি একটু আপনার কাছে আসলে জানতে চাই যে বেনাপোলের এখনকার আসলে পরিস্থিতিটা কি, কত শতাংশ আক্রান্ত হচ্ছে এবং এই যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপটি নেওয়া হচ্ছে? আপনি জানেন, আমি একটু আপনাকে জানাই রাখি, দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, যে বেনাপোল বন্দর দিয়ে আগে প্রতিদিন প্রায় 5 থেকে 7,000 যাত্রী ভারত বাংলাদেশের মধ্যে গমনাগমন করত। তো 26শে এপ্রিল থেকে দেশে ভারতে প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারতে করোনা আক্রান্ত মহামারী আকার ধারণ করায় সীমান্ত বন্ধ ঘোষণা করা হয়। তারপর থেকে আপনি জানেন যে তারপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত প্রায় অনেকাংশ কমে যায়। শুধুমাত্র যারা ভারতে আটকে ছিল এদের মধ্যে থেকে বিভিন্ন দপ্তর থেকে এনওসি নিয়ে, অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তর থেকে এনওসি নিয়ে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারছে। আমি আপনাকে বলে রাখি যা গত 26 তারিখ থেকে এ পর্যন্ত প্রায় 4100 যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে। তো এই ভারত থেকে যে যাত্রীগুলো বাংলাদেশে আসছে এই যাত্রীদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন 100% করা হচ্ছে। সেক্ষেত্রে বেনাপোল হোটেল বা আমাদের পার্শ্ববর্তী যশোর জেলাতে, জিগরগাছাতে, সাতক্ষীরাতে, খুলনাতে সহ বিভিন্ন জেলা শহরে তাদেরকে কোয়ারেন্টাইন করা হচ্ছে। তা এই বিষয়ে আমরা পার্শ্ববর্তী আমদানি রপ্তানি বাণিজ্য আমাদের সচল রয়েছে। তবে দুর্ভাগ্য এই যে আমদানি রপ্তানি বাণিজ্য সচলের ক্ষেত্রে দু দেশের ব্যবসায়ীরা তাদেরকে একটি সমঝোতায় উপনীত হয়েছিল যে আমদানি রপ্তানির ক্ষেত্রে শতভাগ সুরক্ষা মেনে তাদেরকে আমদানি রপ্তানি পরিচালনা করতে হবে। তা প্রথম দিকে তারা হ্যান্ড স্যানিটাইজার, পিপি সহ সেভাবে করোনা সুরক্ষা মানলেও মাঝখানে এসে সেটা যেন কোনো মানাই হচ্ছিল না। অর্থাৎ তারা লোকালয়ে মিশছিল, বিভিন্ন জায়গায় ওষুধের দোকানে যাচ্ছিল, চায়ের দোকানে যাচ্ছিল, হোটেলে যাচ্ছিল, মিলেমিশে একাকার হয়ে গেছিল। তবে খুলনা বিভাগীয় কমিশনার 3 দিন আগে বেনাপোল চেকপোস্টে একটি বৈঠক করেছে, সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা সহ বিভিন্ন হোল্ডারদের সাথে। সেক্ষেত্রে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন আমরা শতভাগ, যে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল শতভাগ করোনা সুরক্ষা মেনে এখানে কার্যক্রম পরিচালনা করতে হবে। তা আমরা এটা দেখেছি আমাদের বন্দর উপপরিচালক, আমাদের একজন নাভারণ সার্কেলের এসপি মহোদয়, শার্শা থানা বা বেনাপোল থানা পুলিশ সহ বিভিন্ন এজেন্সি তারা গত 3 দিনে পূর্বের থেকে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছে। তবে ভারত থেকে যে যাত্রীগুলো আপনি একটু আগে বললেন যে বিভিন্ন পণ্যবাহী ট্রাক নিয়ে যে যাত্রীগুলো আসলে ট্রাক ড্রাইভার বা হেল্পাররা এদেরকে এখন সুরক্ষা করা যায়নি। কারণ দিনে মানে আসলে বেনাপোলে যারা আক্রান্ত হচ্ছেন তারা কারা? এই মুহূর্তে বেনাপোলে গত কয়েকদিনের মধ্যে যারা আক্রান্ত হয়েছে সেটা ইতিমধ্যে যে বেনাপোলে করোনা সুরক্ষা আমরা বলতে পারি প্রায় 95% সুরক্ষিত ছিল, কিন্তু গত 3 দিনের ব্যবধানে করোনা সুরক্ষা নয়, অর্থাৎ বেনাপোল সম্পূর্ণ এখন ঝুঁকিপূর্ণ বা আতঙ্কের শহরে রূপ নিয়েছে। আপনাকে বলে রাখি, আমি একটু আগে স্বাস্থ্য বা প্রশাসনের সাথে আমি কথা বলে সেটা জেনেছি, আমি একটু সূত্রে জেনেছি যে গত 26 তারিখ থেকে গতকাল পর্যন্ত যারা ভারত থেকে এসছে এই 4100 জনের মধ্যে তাদের কোয়ারেন্টাইন যারা তাদেরকে করা হয়েছে তাদের পরীক্ষা করে মাত্র 14 জন পজিটিভ হয়েছিল। তার মধ্যে শুধু গতকালকে তাদের 5 জন আক্রান্ত হয়েছে। সেটা আপনি বোঝেন যে গত 33 দিনে যেটা না হয়নি গতকালকে 5 জন হয়েছে। আমি উপজেলা বা অন্য একটি স্বাস্থ্য দপ্তর থেকে কথা বলেছি, যেটা আমরা জানতে পেরেছি যে গতকালকে 29টি নমুনা পাঠানো হয়েছিল, 29 নমুনার মধ্যে 17টি পজিটিভ এসেছে, যেটা বেনাপোলেই 5টি, একটি হোটেলে
যে ভারত থেকে আসা 5 জন যাত্রী করোনা পজিটিভ। এতে করে বোঝা যায় যে বেনাপোল এখন 50% ঊর্ধ্বে করোনা ঝুঁকিতে রয়েছে, চরম ঝুঁকিতে রয়েছে বেনাপোলবাসী। রহিম, আপনাকে ধন্যবাদ। এবং এর সাথে আসলে পুরো যশোরের পরিস্থিতিটাও আমি আপনাকে একটু জানাতে চাই যে গতকাল যশোরে 294টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেখানে শনাক্ত হয়েছেন 70 জন, যার মধ্যে 6 জনের দেহে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এবং এই যে 70 জন আক্রান্ত হয়েছেন সেই সংখ্যাটি কিন্তু আসলে 24%, যেটি তার আগের দিন ছিল 16%। অর্থাৎ প্রতিদিনই কিন্তু আসলে আক্রান্তের যে শতাংশের মাত্রাটি সেটি বাড়ছে এবং একই সাথে নমুনা পরীক্ষার যে সময়টি সেটি কিন্তু আসলে বেশি সময় লাগছে, কখনো কখনো 2 দিনের বেশি সময় লাগছে। এই যে বেশি সময় লাগাটা এটিও কিন্তু আসলে সংক্রমণের এক ধরনের ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। সীমান্ত এলাকার করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিব, চাঁপাইনবাবগঞ্জের সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় ধাপ চলছে, সেখানে আসলে সাধারণ মানুষ কতটা এই সচেতনতা মেনে চলছেন বা কতটা মানানো যাচ্ছে, এবং আরেকটু জানাবেন যে সীমান্ত এলাকায় অবৈধ চলাচল ঠেকাতে কি ধরনের তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী? আমি গতকাল রাত্রে চাঁপাইনবাবগঞ্জে আসার পরে বেশ কিছু এলাকায় গেছি এবং আসার পথে আমি খেয়াল করেছি ঠিক এই শহর বা এই জেলায় যে আতঙ্কের কারণ এখন করোনা, সেটি নিয়ে মানুষের মধ্যে কী অবস্থা। কিন্তু আমার কোথাও মনে হয়নি যে মানুষ বিষয়টিকে নিয়ে খুব বেশি চিন্তা করছে, বেশি গুরুত্ব দিচ্ছে। আমি কিছু মানুষের মুখে মাস্ক দেখেছি, সেখানেও দেখা গেছে যে সেই মাস্কের ব্যবহারটা সঠিকভাবে নেই, থুতুনির নিচে রয়েছে। এবং বিশেষ করে যেসব এলাকায় আম বেচা কেনা হচ্ছে সেসব এলাকাতে আমার কাছে বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে। আমি একটু আগে কানসার, যেটি একেবারেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত সংলগ্ন উপজেলা, সেখানে একটি বাজারে 17 জন মানুষকে গুনে মাত্র একজনের মুখে মাস্ক পেয়েছি। আর একেবারে যেসব এলাকা খুবই ঝুঁকিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জে, তার মধ্যে এই যে সোনা মসজিদ পোর্ট, যেটি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বন্দর, যেদিকে আমদানি রপ্তানির জন্য এখনও খোলা রয়েছে, যদিও যাত্রী পারাপার বন্ধ রয়েছে, কিন্তু আমদানি রপ্তানির জন্য খোলা থাকার কারণে প্রতিদিনই ভারত থেকে এই পোর্ট দিয়ে বিপুল সংখ্যক ট্রাক আসছে পণ্য নিয়ে, এবং সেই সব ট্রাক চালকদের অনেকের মুখেই আমি মাস্ক দেখতে পাইনি। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে একটা ভারতমুখী ট্রাক, যেটি বাংলাদেশের ভেতরে এসছে, সোনা মসজিদে ফিরে যাচ্ছে মৌলুদীপুর হয়ে ভারতের মধ্যে, সেখানকার একজন চালক মুখে কোনো মাস্ক রাখেনি। তারা এইভাবেই এই বাংলাদেশে আসছেন এবং যাচ্ছেন। এর ফলে অনেকটা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলে এখানকার লোকজন মনে করে। কিন্তু তারপরেও আমরা যেটি দেখতে পাই যে সেখানকার বিষয়ে এখন পর্যন্ত মানুষের মধ্যে কোনোই সচেতনতা নেই। এখানকার জেলা প্রশাসন অবশ্য উদ্যোগ নিয়েছে নানাভাবে পরিস্থিতিটিকে স্বাভাবিক রাখার জন্য, যেসব বিষয় তাদের সামনে গুরুত্বপূর্ণ, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, সেগুলোর ব্যাপারে তারা নানা ধরনের প্রচারণা চালাচ্ছে, পুলিশও চেক করছে। কিন্তু তারপরেও সাধারণ মানুষ বিষয়টিকে নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বলে মনে হয়নি। এখানে মোট যে 7 জনকে ভারতীয় ধরনের শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে 2 জন আছে এই চাঁপাইনবাবগঞ্জের, আর বাকি আছে 5 জনের মধ্যে, কিন্তু এরা কেউই ভারতে যায়নি। সে কারণে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে এদের যে সংক্রমণের কারণ সেটি সামাজিকভাবে হয়েছে, এবং সে কারণে তারা বলছে যে এটা কমিউনিটি যে সমস্যা, সেই কমিউনিটি থেকে এই ধরনের সমস্যা হচ্ছে বলে তারা বলছেন। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম যে ভারতীয় ট্রাকের যিনি চালক, তিনি মাস্ক না পরেই আসলে গাড়ি চালাচ্ছেন। তো এই যে এইসব চালকরা যাতে মাস্ক অন্তত ব্যবহার করেন, সে বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ যে আইনশৃঙ্খলা বাহিনী বা ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী, তারা কেউই কি তৎপর নয়? ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি আমার নজরে এসছে, সেখানে তারা চেষ্টা করছে ওই পাশে থেকেও যখন ট্রাকগুলো বাংলাদেশে আসে তখন তাদেরকে স্বাস্থ্যবিধি মানার জন্য, মাস্ক পরার জন্য, এবং বাংলাদেশ পুলিশ এবং পোর্টের যারা আছে তারাও চেষ্টা করছে। কিন্তু এত ট্রাক এবং এত মানুষ আসা যাওয়া করছে যে সবগুলো আসলে নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে বেশ দুরূহ, দুই দেশের পক্ষে এটি দুরূহ। যদি কেউ ব্যক্তিগতভাবে সচেতন না হয় তাহলে এটি আসলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, এবং আমি সেই পরিস্থিতিটাই দেখতে পেয়েছি। আর এখানে আপনি জানেন যে সংক্রমণের হারও খুব বেশি বাড়ছে। গতকাল রাজশাহী এবং বগুড়া, রাজশাহী এবং চাঁপাইগঞ্জ মিলে 266 জনের পরীক্ষা করার পরে দেখা গেছে শুধুমাত্র রাজশাহীতেই যা রয়েছেন 40 জন, আর বাকি 173 জনই চাঁপাইনবাবগঞ্জে। অর্থাৎ সংক্রমণের হার চাঁপাইনবাবগঞ্জে অনেক বেশি, চিকিৎসার সুযোগ এখানে অনেক কম। মাত্র 20টি ওয়ার্ডে, 20টি বেডে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে 1টি ওয়ার্ডের মধ্যে থেকে। অর্থাৎ এখানকার রোগীদের চাপ গিয়ে পড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সহকর্মী হাসিবুর রহমান জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে।
মোংলায় করোনা সংক্রমণ উদ্বেগজনক হলেও প্রতিদিন নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই। সপ্তাহে মাত্র 2 বার করোনা পরীক্ষা করায় পাওয়া যাচ্ছে না সংক্রমণের সঠিক চিত্র। টেকনিশিয়ান না থাকায় এমন পরিস্থিতি বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলায় কঠোর বিধিনিষেধ আরোপের পরও উদাসীন বেশিরভাগ মানুষ। গেল শনিবার মোংলায় করোনা শনাক্তের হার ছিল 70%। সংক্রমণের সর্বোচ্চ হার হলেও এখানে করোনা পরীক্ষা করা হয় সপ্তাহে 2 দিন। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও নমুনা দিতে পারছেন না অনেকে। ভোগান্তির কারণে করোনা পরীক্ষায় আগ্রহ হারাচ্ছেন তারা। স্ত্রীকে নিয়ে 30 তারিখ আসছিলাম, 30 তারিখে স্যাম্পল দিতে পারি নাই। গতকাল আসছিলাম, গতকাল দিতে পারি, আজকে দিছি। সকাল 10:30টায় আসছি স্যাম্পল দেওয়ার জন্য, করোনা টেস্ট করানোর জন্য। এখনো সিরিয়াল পাইনি। আমার শাশুড়িকে নিয়ে আসছি করোনা টেস্ট করানোর জন্য, বসা আছে, সিরিয়াল এখনো পাই নাই, কখন পাবো এখনো বলতে পারি না। নিজস্ব টেকনিশিয়ান না থাকায় বেসরকারি ক্লিনিকের একজন টেকনিশিয়ান এনে সংগ্রহ করা হচ্ছে নমুনা। এতে প্রতিদিন করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা। 2020 সাল থেকে আমাদের যে ল্যাব টেকনিশিয়ান ছিলেন উনি টিআরএল-এ যান, তার থেকে আমাদের এই পদটা শূন্য আছে। করোনা পরীক্ষা আমাদের এখানে একটা বেসরকারি হাসপাতাল আছে, সেখানে যে ল্যাব টেকনিশিয়ান আছে তাকে এনে আমরা সপ্তাহে 2 দিন করোনা পরীক্ষা করি। এই জন্য আমরা প্রতিদিন আসলে করতে পারি না। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে জনসচেতনতার উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। কম টেস্ট করতেছে এটা আমাদের কাছেও মনে হয়েছে, এই জন্য আমরা মাইকিংয়ের ব্যবস্থা করছি যাতে সিমটম থাকলে টেস্ট করতে। আর আমাদের হাসপাতালের টেকনিশিয়ানের অভাব আছে। আমি নিজেও একদিন হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে সেই বিষয়টা, টেকনিশিয়ানের অভাবের বিষয়টা আমার জেলা প্রশাসক মহোদয়কে জেনেছি, সিভিল সার্জন মহোদয়কে একটি কপি দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলায় কঠোর বিধিনিষেধ চললেও সাধারণ মানুষের মধ্যে এখনো দেখা যায়নি তেমন সচেতনতা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার আসন্ন বাজেটের খবর। আজ বসছে সংসদের বাজেট অধিবেশন। বৃহস্পতিবার পেশ হবে 2021-22 অর্থ বছরের বাজেট। এই অধিবেশন চলবে 12 কার্যদিবস। 3 দফা বিরতি দিয়ে চলবে 1 জুলাই পর্যন্ত। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিদিন 100 থেকে 120 জন সংসদ সদস্য উপস্থিত থাকার পরিকল্পনা করা হয়েছে। বসছে একাদশ জাতীয় সংসদের 13তম অধিবেশন। করোনায় দ্বিতীয় বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। মহামারীর কারণে অধিবেশন বসবে মাত্র 12 কার্যদিবস। একজন সংসদ সদস্য 3 থেকে 4 কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। সংসদে আসার আগে তাদের করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি যারা 2 ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য। গ্যাপ দিয়ে আমরা হয়তো 14 তারিখ থেকে আবার 4-5 দিন এটা চলবে, তখন আরেকবার পুনরায় সবাইকে টেস্ট করতে হবে। আরও একটা গ্যাপ আমরা দেব, গ্যাপ দিয়ে 28 তারিখ থেকে আমরা হয়তো 3 তারিখে সংসদ শেষ হবে। আমরা 3 বার আশা করতেছি, আমরা 3টা ভাগে আমরা এবার সংসদ পরিচালনা টাইমটা শিডিউলটা করেছি। প্রথম দিন চলতি সংসদের সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর অধিবেশন মুলতবি করা হবে। বৃহস্পতিবার বিকেলে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে মাত্র 5 দিন। আলোচনার সুযোগ পাবেন নির্ধারিত সংখ্যক সরকার ও বিরোধী দলের সদস্যরা। 10 দিনেই পাশ হবে আগামী অর্থ বছরের বাজেট। বাজেটে এবার গুরুত্ব পাচ্ছে করোনা মহামারী। পরিকল্পনা মন্ত্রী জানান, টিকা আমদানিতে রাখা হচ্ছে বাড়তি বরাদ্দ। প্রচুর টাকা ধরে রাখা হয়েছে টিকার জন্য, প্রচুর টাকা তাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার জন্য। ব্ল্যাঙ্ক চেক দেওয়া আছে না, বানানো নিয়ে আমি এই মুহূর্তে চিন্তা করছি না। বানাবো আমরা হয়তো কিছুদিন পরে, যদি আমরা চীন থেকে আনি বা রাশিয়ার থেকে আনি, যদি চুক্তির মধ্যে এইটা একটা অংশ থাকে যে ঠিক আছে এখন আমরা তৈরি করা দেন আর পর্যায়ক্রমে আপনারা আমাদেরকে টেকনোলজি ট্রান্সফার করবেন, আমরা এখানে বানাবো, সেটা হতে পারে। কিন্তু সেই চুক্তি তো আমার জানা মতো এখনো হয় নাই। বাজেট অধিবেশন চলাকালে কোনো সংসদ সদস্য যাতে সংক্রমিত না হন তা বিবেচনা করা হয়েছে। দূরত্ব বজায় রেখে আসন বণ্টন করে দেওয়া হয়েছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য না বাড়িয়ে ব্যয়ের লক্ষ্য বাড়ছে আগামী অর্থ বছরের বাজেটে। আর এই বাড়তি ব্যয়ের কারণে তৈরি হচ্ছে রেকর্ড পরিমাণ ঘাটতি। প্রায় 6,04,000 কোটি টাকা ব্যয়ের বাজেটে আয়ের লক্ষ্য 3,92,000 কোটি টাকা।
আর বাকি 2.25 লাখ কোটি টাকা 3 উৎস থেকে ঋণ করার লক্ষ্য অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের। মাননীয় অর্থমন্ত্রী জনাব আহমা মুস্তফা কামালকে আহ্বান জানাচ্ছি। বৃহস্পতিবার বিকেলে সংসদে 2021-22 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সরকারের খরচ করার লক্ষ্য থাকছে 6,03,681 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের লক্ষ্যের চেয়ে প্রায় 36,000 কোটি বা 6.33% বেশি। খরচের 3,61,000 কোটি টাকা ধরা হচ্ছে অনুন্নয়ন বা পরিচালন খাতে, যার 62,000 কোটি টাকা যাবে অভ্যন্তরীণ সুদ পরিশোধে, আর বৈদেশিক ঋণের সুদে ব্যয় হবে 6,589 কোটি টাকা। অন্যদিকে উন্নয়ন ব্যয়ের লক্ষ্য থাকছে 2,37,078 কোটি টাকা। প্রবৃদ্ধিমূলক, সম্প্রসারণমূলক বড় বাজেট হবে এবং এর মূল উদ্দেশ্য হবে অর্থনীতির যে স্পিডটা একটু কোভিডে কমিয়েছিল ওই স্পিডটাকে রিকভার করে নিয়ে আসা আগের জায়গায়। ব্যয় মেটাতে 3,92,490 কোটি টাকা আয়ের লক্ষ্য সরকারের। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্য 3,30,000 কোটি, যা চলতি অর্থ বছরের লক্ষ্যের সমান, যদিও এবারও বড় ঘাটতির মুখে সংস্থাটি। বাকি 62,500 কোটি টাকা আয় হবে এনবিআর বহির্ভূত, কর ব্যতীত এবং বৈদেশিক অনুদান থেকে। এনবিআর এর মাধ্যমে আয়ের লক্ষ্য না বাড়ায় ঘাটতি বাড়ছে বাজেটে, যা জিডিপির 6.2%। ঘাটতি মেটাতে বিদেশ থেকে ঋণ নেওয়া হবে 97,738 কোটি টাকা, আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের লক্ষ্য 1,13,453 কোটি। সরকারকে ব্যয় করতে হবে এবং প্রয়োজনে কোনো বিশেষ সময়ে ব্যয় করতে যেয়ে তাদেরকে ডেফিসিটটাকে বাড়িয়ে ফেলতে হবে, কারণ রাজস্ব বাড়বে এবং এবছর সরকার সেটাই করছে। আমরা বলেছিলাম যে ব্যয়টাকে আরেকটু বাড়িয়ে, বাজেটের আকারটাকে আরেকটু বাড়িয়ে এটাকে 7% বা 8%-এর মতো নিলে তাহলে সরকারের যেসব চাহিদাগুলো, জনগণের যেসব প্রত্যাশাগুলো, সেগুলোকে মেটানোর জন্য পর্যাপ্ত তহবিল সরকারের কাছে হয়তো থাকতো। বাজেটে মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 7.2%, আর মূল্যস্ফীতি 5.3%-এ আটকে রাখার পরিকল্পনা থাকছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল জাতীয় সংসদে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। 6,03,000 কোটি টাকার বাজেটে এবার করোনা মোকাবেলাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি সামলে উঠতে এবারও বিশাল ঘাটতির বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি, উৎপাদনের চাকা ঘুরে বহুদিন অনেক মানুষ গরিব হয়ে পড়েছেন, কাজ হারিয়েছেন অনেকে। প্রবাসী আয় ছাড়া অর্থনীতির সব সূচকই নড়বড়ে। এমন অনিশ্চয়তার মধ্যে টানা তৃতীয় মেয়াদে বর্তমান সরকারের 13তম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল। দেশের 50তম বাজেটের আকার 6 লাখ কোটি টাকার বেশি, যেখানে জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে 7 ভাগের বেশি, আর মূল্যস্ফীতি 5.3%-এর মধ্যে সহনীয় পর্যায়ে রাখার পরিকল্পনা করা হচ্ছে। করোনা মোকাবিলায় ব্যয় মেটাতে আয় বাড়ানোর লক্ষ্য সরকারের। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা, ঢালাওভাবে না হলেও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। করোনাকালে লক্ষ্যমাত্রার কতটা রাজস্ব আহরণ সম্ভব তা নিয়ে অনিশ্চয়তা আছে। সেই বাস্তবতা মেনে আগামী অর্থবছরের জন্য এনবিআরকে 3,30,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্য 16,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের জন্য থাকছে 2,25,000 কোটি টাকা বরাদ্দ। প্রকল্প বাস্তবায়নে এবার স্বাস্থ্য, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনকে গুরুত্ব দেওয়া হবে। মেগা প্রকল্পগুলো দ্রুত শেষ করতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে বাজেটে। আগামী বছর জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করতে চায় সরকার। প্রকল্পের বাকি কাজ শেষ করতে বাজেটে 3,500 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। অন্যদিকে এবছর ডিসেম্বরের মধ্যে উত্তরার দিয়াবাড়ি থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় সরকার। তাই বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্পটি, যার পরিমাণ 4,807 কোটি টাকা। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 32,000 কোটি টাকা। এটি মোট বাজেটের 7.4%। চলতি অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে 29,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। সেই হিসেবে চলতি অর্থবছর থেকে আগামী অর্থবছরে বরাদ্দ বাড়ছে 3,484 কোটি টাকা। আগামী বাজেটে ঘাটতি ধরা হবে জিডিপির 6.2%। সেই হিসেবে আগামী অর্থবছরে অনুদান সহ বাজেট ঘাটতি 2,11,000 কোটি টাকা।
আসন্ন বাজেটে মোট ৪৯,০০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। কৃষিখাতে সর্বোচ্চ ৯,৫০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ খাতে ভর্তুকি বরাদ্দ ৯,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাজার ঘাটতি বেশি হলেও অসুবিধা হবে না, কারণ মানুষের আয় কিছুটা কমায় মূল্যস্ফীতির আশঙ্কা কম। তাদের মতে বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। খুলনার কয়রায় আশ্রয় কেন্দ্র নেই পর্যাপ্ত চিকিৎসা সেবা, অপর্যাপ্ত মানহীন ত্রাণ দেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আইসিসির। দল বাড়ানো হচ্ছে টি-20 এবং ওয়ানডে বিশ্বকাপে। উপনির্বাচনের তফসিল ঘোষণাই হয়নি, এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচনী এলাকা ছেয়ে গেছে আগ্রহীদের পোস্টার, ব্যানারে। কেউ কেউ জনসংযোগও করছেন। তবে কেন্দ্র বলছে দলে ভূমিকা ও জনপ্রিয়তা বিবেচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য হয় কুমিল্লা ৫ আসন। ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে এ আসনটিও ফাঁকা হয়। মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে খালি হয় সিলেট ৩ আসন। শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম থাকলেও করোনার কারণে তা হয়ে ওঠেনি। তবে এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে জুলাইতেই হবে এসব নির্বাচন। ঢাকার আসনটিতে আওয়ামী লীগের হয়ে প্রচার চালাচ্ছেন অন্তত ৬০ জন। সিলেটে মনোনয়ন প্রত্যাশী ১২ জন, কুমিল্লায় কমপক্ষে ১৮ জন। নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই ব্যস্ততা বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের। যখন কোনো পদ খালি হয়, সেটা জাতীয় নির্বাচনই হোক বা স্থানীয় সরকার নির্বাচনই হোক, সেখানে সবসময় আমাদের একের অধিক ১০ থেকে ১৫, ২০, ২৫, ৩০ জন পর্যন্ত প্রার্থী হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মনোনয়ন তো চাইতেই পারে, যে দল করে সে মনোনয়ন চাইবেই, কিন্তু যে মনোনয়ন চাইবে তার নিজের মধ্যে একটা বোঝ থাকা দরকার যে সে যেই পদের জন্যে বা যেই মনোনয়নের জন্য সে প্রত্যাশী, সেই জায়গাটার জন্য সে যোগ্য কিনা। নেতারা বলছেন অনেকের আগ্রহ থাকা স্বাভাবিক, কিন্তু চূড়ান্ত মনোনয়ন তিনিই পাবেন যিনি সবচেয়ে যোগ্য। আমরা প্রধানত ৩টা বিষয় দেখি। ১ নম্বর হচ্ছে যে তিনি দলের জন্য তার অবদানটা কী। ২ নম্বর যে দায়িত্ব, এমপি হিসাবে দায়িত্ব পালনের জন্য তিনি সক্ষম কিনা। আর ৩ নম্বর আমরা বিশেষভাবে দেখি কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে লোকালি আছে কিনা। সুতরাং এই ডজন ডজন প্রার্থী হলেই যে সেইগুলো আমলে নেওয়া হবে এরকম বিষয় কিন্তু একেবারেই না। এটা আমি দায়িত্ব নিয়েই বলতে পারি। মানব পাচারের দায়ে কুয়েতে কারাবন্দী সাবেক সংসদ সদস্য পাপুল। তার লক্ষ্মীপুর ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন নুরুদ্দিন চৌধুরী নয়ন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী কলাবাগানে চিকিৎসক সাবিরা রহমানকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের ধারণা পরিচিত কেউই তাকে হত্যা করেছে। এই ঘটনায় ৪-৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও রহস্য বের হয়নি। এদিকে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান সাবিরার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 50/1 কলাবাগান। সোমবার এই বাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক সাবিরা রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতাহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে সাবিরার গলায় ধারালো অস্ত্রের 2টি বড় ক্ষত রয়েছে। পিঠে আছে আরও 3টি দাগ, কানের নিচেও আছে আরও একটি। পুড়ে গেছে 2 পা সহ শরীরের বিভিন্ন অংশ। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেলে হয় ময়নাতদন্ত। চিকিৎসকেরাও ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে জানিয়েছে। তার ময়নাতদন্ত হয়েছে, ময়নাতদন্তে ডক্টরসরা এখনো রিপোর্ট দেয় নাই, রিপোর্ট পেলে তো বোঝা যাবে। তবে প্রাথমিক দৃষ্টিতে শারীরিক যে সমস্ত ক্ষত, সেটা দৃষ্টিতে তো মার্ডার অবশ্যই হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ বুঝে নেয় পরিবার। কাউকে সন্দেহ করতে না পারলেও ঘটনার সুষ্ঠু তদন্ত চান তারা। মানে আমরা চাই দোষী ব্যক্তি শনাক্ত হোক এবং তার কঠোর বিচার হোক। যেন বিচারটা আমরা ঘটতেছে এবং আমরা সবসময় একই কথা বলি যে আমরা চাই এমন বিচার হোক যেন আর কোনো ঘটনা না ঘটে। তো আমার এই একই বক্তব্য, যেন আর কোনো ঘটনা না ঘটে। পুলিশ বলছে যে ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি ভেতর থেকে বন্ধ ছিল। অন্য কোনো দিক দিয়ে রুমের ভেতরে কারো ঢোকার আলামত পাওয়া যায়নি।
আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে কাদের গমনাগমন হয়েছে বা কে এখানে গেছিল সেটা আমরা খুঁজে বের করার। সাবিয়ার স্বামী ও 2 সন্তান থাকলেও কলাবাগানে একাই থাকতেন। তার পারিবারিক কোনো কলহ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তত 500 নারীকে গত 5 বছরে ভারতে পাচার করেছে একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি ভারতে পৈশাচিক নির্যাতনের শিকার বাংলাদেশি নারীও এই চক্রের হাতেই পাচার হন। র্যাবের অভিযানে সোমবার গ্রেপ্তার হয় চক্রের মূল হোতা সহ 5 জন। এই চক্রের সাথে দেশি বিদেশি অন্তত 50 এজেন্ট কাজ করত। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। সম্প্রতি ভারতে বাংলাদেশি এক তরুণীকে পৈশাচিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরেই জড়িতদের বিরুদ্ধে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর ভারতের বেঙ্গালুরু পুলিশ গ্রেপ্তার করে নির্যাতনকারী টিকটক হৃদয় বাবু সাগর সহ 6 জনকে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা 27 মে হাতিরঝিল থানায় মানব পাচার ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ঘটনা তদন্তে নেমে চক্রের মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি ও তার সহযোগী ম্যাডাম শাহিদা সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। গত 5 বছর যাবৎ সে এই ধরনের নারী পাচার চক্রের সাথে সে জড়িত এবং আমাদের জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত আমরা জেনেছি প্রায় সে 5 শতাধিক নারীকে বিভিন্নভাবে সে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। র্যাব বলছে মানব পাচার চক্রটি কয়েক ধাপে নারীদের ভারতে পাচার করত। প্রথমে মেয়েদের যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় ম্যাডাম শাহিদার কোনো একটি সেফ হাউজে রাখা হতো। এরপর সীমান্ত পার করে কলকাতার সবুজ নামের এক ব্যক্তির সেফ হাউজে নেওয়া হতো। সেখান থেকে বেঙ্গালুরুতে নিয়ে মাদক সেবন সহ পতিতার ভিত্তিতে বাধ্য করা হতো বলে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। তারা বিভিন্ন টিকটক ভিডিওর মাধ্যমে দেখাতো যে দেশের বিভিন্ন 5 স্টার হোটেল সহ বিভিন্ন জায়গায় তারা খুব স্মার্ট লাইফ লিড করতেছে। টিকটক হৃদয় বাবুর সাথে পরিচয়ের মাধ্যমে সে গত 2 বছরে প্রায় অর্ধ শতাধিক নারীকে পার্শ্ববর্তী দেশে পাচার করেছে। চক্রের সদস্যরা নারীদের বিদেশে মোটা বেতনের চাকরির প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করত, জানায় র্যাব। চক্রের ভারতীয় সদস্যদের বিষয়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিচ্ছে র্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার কয়রায় আশ্রয় কেন্দ্রগুলোতে নেই পর্যাপ্ত চিকিৎসা সেবা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে অনেকেই অভিযোগ করেছেন। যতটুকু পেয়েছেন তার গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন। গত ২৬ মে কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে বাঁধ ভেঙে ৫ ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে ২০,০০০ মানুষ। এদের মধ্যে কেউ আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে, কেউ আবার আশ্রয় কেন্দ্রে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। খাবারের মান নিয়েও রয়েছে অভিযোগ। চিড়ে তিতু নষ্ট হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। আর লুডুস দিছে তাও নষ্ট। চিড়ে আর লুডুস দিয়েছিল সব নষ্ট, আমরা খেতে পারিনি, ওদের খাই অনেকে শরীরে সমস্যা হয়েছে। এই পর্যন্ত যে সহযোগিতা এসছে কিঞ্চিত, যা আমাদের জন্য খুব একটা উপযোগী না। মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ স্থানীয় ইউপি সদস্যের। এই লুডুস পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে রান্না করে দিয়েছে, যে যা খেয়েছে তাদের প্রত্যেকের ডায়রিয়া হয়েছে, তারা অসুস্থ। এবং আমরা যে অসুস্থ আছি এখানে একটা মেডিকেল টিমও দেয়নি আজ পর্যন্ত। তবে এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় প্রশাসন। মন্ত্রণালয় থেকে সরাসরি খাবার সরবরাহ করা হয়েছে বলে দাবি উপজেলার নির্বাহী কর্মকর্তা। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে দিয়েছি, এটা তো আমরা কোথাও থেকে টেন্ডার দিয়ে অর্ডার দিয়ে পচা মাল কিনে আনি নাই। কোনো মেয়াদ উত্তীর্ণ মাল আমার জানা মতে এটা দেওয়ার কথা না। যদি কেউ অভিযোগ করে থাকে এটা সে প্রমাণ সহ উপস্থাপন করুক, আমরা ব্যবস্থা নিচ্ছি। কয়রায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের ৭০০ প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, তেল, চিরা ও নুডলস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে এবার খুলনার কয়রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, দুর্গত এলাকার এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন, আর সাধারণ মানুষের অভিযোগগুলো কি কি? আমরা কিন্তু গতকালও বলেছিলাম যে দুর্গত এলাকায় যারা আছেন তারা কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা পায়নি। যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভও প্রকাশ করছে এবং যা পেয়েছে তার মানও আসলে মানসম্মত নয় বলে তাদের অভিযোগ। আর একটা বিষয় যেটা পানিবন্দী মানুষ কিন্তু গত ২৬ তারিখ থেকে এই এলাকায় বাঁধ
ভারতের ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেই বেড়িবাঁধ নির্মাণ করে আসছে। এই পর্যন্ত যতগুলো বেড়িবাঁধ ভেঙেছে তার 2টি স্থান বাদে অধিকাংশ সবকটি স্থানেই বেড়িবাঁধ নির্মাণ করতে পেরেছে। শুধুমাত্র এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি দশালয়ের বেড়িবাঁধটা আসলে এখনো পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ করতে পারেনি। গতকাল এই স্থানেই কিন্তু বেড়িবাঁধ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য এবং জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করে এবং উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারপরে যে কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেই কাজ আজকে সকাল থেকেই আবার শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান এবং যে মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী সকাল থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি নির্মাণ করছে এবং তারা যেটা বলছেন যে হয়তোবা আজকের মধ্যে এই এলাকায় এই বাঁধটি নির্মাণ শেষ হবে। এরপরে আজকে যদি এই বাঁধটি নির্মাণ শেষ হয় তবে আগামীকাল থেকে উত্তর বেতকাশী গাতির ঘের নামক একটি স্থানে বাঁধ ভেঙে গেছে, ওই বাঁধ তারা নির্মাণের হাত দেবে বলে আমাদেরকে এলাকাবাসী জানিয়েছেন। আর মিলিয়ে আসলে আমরা যেটা দেখেছি যে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে যে দীর্ঘদিন ধরেই বেড়িবাঁধ নির্মাণ না হয়, সংস্কার না হয়, আধুনিক না হয়, এক ধরনের ক্ষোভ কাজ করছে এবং তারা বলছেন যে বারবারই প্রাকৃতিক দুর্যোগ আসার পরপরই বেড়িবাঁধগুলো সংস্কার করা হয়, কিন্তু এইগুলো আসলে দুর্যোগ আসার আগে কেন সংস্কার করা হয় না। আর একটা বিষয় একটু বলে রাখি এখানে, গত বছর আমপানের পর থেকে এই বছর পর্যন্ত 58,000 ফুট বেড়িবাঁধ সংস্কার হওয়ার কথা। সেই বেড়িবাঁধগুলো যদি সংস্কার হয় তাহলে কিন্তু এই যে ইয়াসের আঘাতে কিন্তু এই বেড়িবাঁধগুলো ভাঙার কথা নয়। তারা যেটা বলছেন যে যেহেতু আমপানের পর থেকে এই বছর পর্যন্ত 58,000 ফুট বেড়িবাঁধ সংস্কার যদি ঠিকমতো যদি সংস্কার হতো তাহলে ইয়াসের আঘাতে কিন্তু এবার এই বেড়িবাঁধগুলো ভাঙে না। কিন্তু যেহেতু বেড়িবাঁধগুলো আসলে যেভাবে সংস্কার হওয়ার কথা ছিল সেইভাবে সংস্কার হয়নি বা নামমাত্র সংস্কার হয়েছে বলেই এই বছর ইয়াসের আঘাতে এই বেড়িবাঁধগুলো আসলে ভেঙে গেছে। তারা যেটা বলছেন যে বারবার যাতে বেড়িবাঁধ না ভাঙে, বারবার যাতে সংস্কার করা না হয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যে দাবিটা তারা দীর্ঘদিন করে আসছিল, অন্তত এইবার যাতে সেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ যাতে নেওয়া হয় আর যাতে কোনো আশ্বাস নয়, প্রতিশ্রুতি নয়, স্থায়ীভাবে যে বেড়িবাঁধ নির্মাণ করে এই এলাকার মানুষের যাতে স্থায়ী সমাধান করা হয়, তারা কিন্তু বারবার করে সেই দাবিটা জানিয়ে আসছেন। তারা যেটা বলছেন ত্রাণ নয়, সাহায্য নয়, সহযোগিতা নয়, তাদের একটি দাবি, যে দাবিটা আছে স্থায়ী বেড়িবাঁধ। কয়টা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান। বন্য হাতির আক্রমণ আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী জেলা শেরপুরের 40 গ্রামের মানুষের। প্রায়ই পাহাড় থেকে খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে নষ্ট করছে ফসল, তছনছ করছে বাড়িঘর। জানমাল রক্ষায় নিজেরা রাত জেগে পাহারা দেয় এসব গ্রামের মানুষ। বন্য হাতির উপদ্রবে প্রায় নির্ঘুম রাত কাটে শেরপুরের সীমান্ত এলাকার বাসিন্দাদের। সারা বছরই গারো পাহাড়ের বিভিন্ন স্থানে হানা দেয় বন্য হাতির দল। সবশেষ 27 মে হাতির আক্রমণে মারা যায় পানিহাতা গ্রামের এক যুবক। স্থানীয়রা জানায় ধান পাকার মৌসুমে বেড়ে যায় হাতির উৎপাত। ভারত থেকে বাংলাদেশে ঢুকে হাতির দল ক্ষেতের ফসল নষ্ট করে, ঘরবাড়িতে হানা দেয়, প্রাণ হারান অনেকেই। জানমাল রক্ষায় মশাল জ্বালিয়ে সাইরেন বাজিয়ে হাতির দল তাড়াতে হয় স্থানীয়দের। এটার মধ্যে তেল ডাললে এটা আগুন ধরায়া তখন উপর দিকে ঘুরাইলে পর শব্দ করে, শব্দ পায়া তখন হাতি সইরা যায়। স্কুল না পায়া পরে মনে করলেন আরো লোকজন এরা মশল টসল বানায়, এরা বাসি বুসি ফুবারে, পরে মনে করলেন অনেক কষ্টই হাতি তুলে। সরকারের কাছে এটি আমাদের আকুল আবেদন দাবি, যে আমাদের যাতে প্রতি বাড়িতে বাড়িতে একটা করে জক লাইট দেওয়া হোক। অন্য বছরের তুলনায় এবার হাতির আক্রমণ বেড়েছে। উৎপাত বন্ধে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা এবং এ বিষয়ে আমাদের তৎপরতা আছে। আমাদের হাতি না, এগুলো বর্ডার পার হয়ে আসছে, তো সেই ক্ষেত্রে আমরা ভারতীয় সরকারের সাথেও এটি নিয়ে আমরা কোনো সমঝোতা চুক্তিতে যেতে পারি কিনা এই বিষয়টি আমাদের মাথায় আছে। শেরপুর সীমান্তের প্রায় 36 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে বনভূমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
রাজধানীর শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সাবেক ও বর্তমান 2 উপপরিচালক এবং 3 ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। টেন্ডার দুর্নীতির মাধ্যমে 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। 2017-18 অর্থবছরে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে অনেক মেডিকেল সরঞ্জাম কেনাকাটা হয়। মেশিনগুলোর মধ্যে ছিল ডায়াথার্মি মেশিন, স্পাইরোমিটার, ইসিজি মেশিন, সার্জারি হেডলাইট সহ অনেক কিছু। 2019 সালে দুদকে অভিযোগ আসে বাজার দরের চেয়ে বেশি দামে কেনা হয়েছে এইসব মেশিন। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযোগের সত্যতা পেয়ে টিবি হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার ইমরান আলী, উপপরিচালক ডাক্তার আবু রায়হানের বিরুদ্ধে মামলা করা হয়। ওই হসপিটালের 2 জন উপপরিচালক, একজন প্রাক্তন একজন বর্তমান। জনাব ইমরান উনি প্রাক্তন এবং জনাব আবু রায়হান উনি হলেন বর্তমান। এদের বিরুদ্ধে এবং 3 জন ওই টেন্ডারের এগেনস্টে 3 জন মালিক বা 3টা কোম্পানি, তারা এই মোট 5 জন অভিযুক্ত হয়েছে। এই ঘটনার সাথে যোগসাজশের অভিযোগে মামলা করা হয় ঠিকাদার প্রতিষ্ঠান নির্ঝরা এন্টারপ্রাইজের আফসানা ইসলাম কাকলি, প্রমিসকো লিমিটেডের মৌসুমী ইসলাম ও মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের মুন্সি ফারুক হোসাইনের বিরুদ্ধে। সরকারি কর্মচারী কর্তৃক সম্পদের আত্মসাৎ বা দুর্নীতি করার এর দায়ে 10 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে। এখন আদালতে যদি এটা যদি চার্জশিট হয়, তারপরে অপরাধের গুরুত্ব আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কতটুকু হবে, এটা হলো আদালতের। পরবর্তীতে এই মামলার আসামিদের অবৈধ সম্পদ আছে কিনা তাও খতিয়ে দেখা হতে পারে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 1 জুলাই থেকে সশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে করোনা পরিস্থিতির অবনতি হলে পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় 15 জুন থেকে নেওয়া হবে বিভিন্ন বর্ষের স্থগিত পরীক্ষা। তবে বিশ্ববিদ্যালয়ের হল খুলছে না। এছাড়া করোনার কারণে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জট এড়াতে 6 মাসের সেমিস্টার কমিয়ে 4 মাস এবং বার্ষিক কোর্স পদ্ধতি 8 মাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাষাঞ্চলে জাতিসংঘ প্রতিনিধিদের সামনে রোহিঙ্গাদের বিক্ষোভ অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বলেন, এই আশ্রয়ণ প্রকল্পে জাতিসংঘ সম্পৃক্ত হলে এই রকম আর ঘটবে না, কারণ রোহিঙ্গারাও তাই চায়। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সচিব। নোয়াখালীর ভাষাঞ্চলে সোমবার বিক্ষোভ ও ভাঙচুর করেছে আশ্রিত রোহিঙ্গারা। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সহকারী হাই কমিশনার রৌফ মাজাউ ও গিলিয়ান ট্রিক্সের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দলের সামনেই বিক্ষোভ করে তারা। এই প্রথম ভাষাঞ্চল পরিদর্শনে যায় ইউএনএইচসিআর। রেশন, মাসিক ভাতা, কর্মসংস্থান ও চিকিৎসা ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধা বাড়ানোর দাবি রোহিঙ্গাদের। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের প্রতিনিধি দলের সামনে এ ধরনের বিক্ষোভ করা দুঃখজনক। কিছুটা আনএক্সপেক্টেড এবং অনভিপ্রেত। তবে এটা যে একেবারে অস্বাভাবিক তাও বলা যায় না, কারণ কক্সবাজারের সাথে যখন তাদের লাইফটা তুলনা করছে তখন কিছু হয়তো ডিফারেন্স দেখতে পাচ্ছে। চোরাচালানি বা আপনার হিউম্যান ট্রাফিকিং এই ধরনের অ্যাক্টিভিটিসও সেখানে কিছু আছে, আমরা সকলেই জানি। তো সেগুলোর সুযোগ নাই ভাষাঞ্চলে। তো এই সব কারণেই তাদের মধ্যে একটু হয়তো অসহিষ্ণুতা বা তাদের মধ্যে একটু ডেসপারেশনও আছে। আমরা ইতিমধ্যে দেখেছি কয়েকজন পালিয়েও গিয়েছে। এর আগে মার্চে ভাষাঞ্চল পরিদর্শন করে সন্তোষ জানায় জাতিসংঘের আরেকটি দল। সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি মিশনের প্রধানরাও। তখন বিক্ষোভ না হলেও সোমবার কেন এমন হলো সেটি খতিয়ে দেখছে সরকার। জাতিসংঘ যদি টেক ওভার করে এই ভাষাঞ্চল অপারেশনস, হিউম্যানিটেরিয়ান অপারেশনস, তাহলে তাদের এই অনেকগুলো দাবি হয়তো অটোমেটিক্যালি মিট আপ করা যাবে। সেই দাবিটা যদি করে থাকে সেটাও একদিকে ভালোই হলো যে জাতিসংঘ সরাসরি ইউএনএইচসিআর যারা এটা করবে কোঅর্ডিনেশনটা, তারা তাদের থেকে শুনলো। ইউএনকে হয়তো প্রেস করব যে তোমরা তো দেখলা যে আরও ইমপ্রুভ করার সুযোগ আছে এবং সেইটা তোমাদের পক্ষে করাই সুবিধা।
সচিব জানায় কয়েক দফায় প্রায় 19,000 রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে নেওয়া হয়েছে। মিয়ানমারের প্রত্যাবাসনের অনিশ্চয়তার কারণে অন্য কোনো দেশে স্থানান্তর করতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানায় তারা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিস মশা নিধনের চিরুনি অভিযানের প্রথম দিনে জেল জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়ায় চিত্রনায়ক অনন্ত জলিলের নির্মাণাধীন বাড়ির এক প্রকৌশলীকে 6 মাসের জেল দেওয়া হয়েছে। এডিস মশা নিধনে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে মঙ্গলবার সকালে চিরুনি অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এডিসের লার্ভা পাওয়া যায় ডোমিনোর একটি নির্মাণাধীন ভবনে। জরিমানা করা হয় 3 লাখ টাকা। পাশের এই নির্মাণাধীন ভবনটি চিত্রনায়ক অনন্ত জলিলের। এখানেও পাওয়া যায় এডিস মশার লার্ভা। পরে বাড়ির সাইট প্রকৌশলী দেলোয়ার হোসেনকে দেওয়া হয় 6 মাসের জেল। এখানে আমাদের কাউন্সিলর মহোদয় স্বয়ং 3 বার এসেছেন, আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের অফিসাররা এসেছেন, কর্মীরা এসেছেন, বারবার বলে গিয়েছেন, কিন্তু ওনারা কোনোভাবেই সতর্ক হননি। এ সময় মেয়র জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে মশক নিধন করা হবে। 1 মাসের জন্য এই পাইলটিং প্রকল্প শুরু হবে বলেও জানান মেয়র। আধুনিক যত প্রযুক্তি আছে সারা বিশ্বে, সকল প্রযুক্তি ওখানে আমরা অ্যাডাপ্ট করে দেখতে চাচ্ছি এবং আমাদের টার্গেট হচ্ছে হলো প্রতি 24 ঘন্টায় যেন 4টি মশা বাইট করলে ইজ ওকে, এরপরে যদি চলে যায় তাকে সেই কোম্পানিকে আমরা পয়সা দিব না। এডিসের লার্ভা ধ্বংসে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নে নির্মাণের 15 দিন পরেই ধসে পড়েছে কালভার্ট। এতে ক্ষোভ জানিয়ে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। তবে চেয়ারম্যান দায় স্বীকার করে আবারও কালভার্টটি মেরামতের আশ্বাস দিয়েছেন। মুক্তাগাছা উপজেলার 3 নম্বর তারাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে দামাবিল রাস্তায় 1,30,000 টাকা খরচে ইউড্রেন নির্মাণ করা হয়। তবে নির্মাণের 15 দিন পরেই ধসে পড়ে। অভিযোগ আছে কালভার্টটির ঠিকাদারি কাজ পান চেয়ারম্যানের এক আত্মীয়। নির্মাণ কাজে পরিমাণ মতো বালু সিমেন্ট না দেয়া ঝরে পড়ছে ইটের খোয়া। শুধু এটি নয়, ইউনিয়নের বেশিরভাগ উন্নয়ন কাজে নিম্নমানের বলে দাবি এলাকার লোকজনের। কাঠকুট যা আছে সব খুলছে, খোলার পরে বিষ দস্যা পড়ে গেছে। এর জন্য মেম্বার চেয়ারম্যান নেতা ফেতারা দুর্নীতি করে খাইতেছে। ব্রিজটা হওয়ার কথা রুডে, ব্রিজটা করছে ওই যে আরেকবার খেতে, যেটা হলো মাপের বাইরে। বছর 3 হবে ওটাও করছে, নতুন ব্রিজ, এটাও একই অবস্থা, এরকম দুর্নীতি করতেছে। সিস্টেম হইলো কাজের। চেয়ারম্যান তার নিজের লোকজন দিয়ে ইউনিয়নের উন্নয়ন কাজ করায় কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না বলে দাবি ইউপি সদস্যদের। তবে পুনরায় মেরামতের প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান দাবি করেছেন সদ্য নির্মিত কালভার্টে ভারী যান চলাচল করায় ধসে পড়েছে। যে ঠিকাদার এই কাজটি নিয়েছে, এই ঠিকাদারকে অবগত করছি যে তুমি এটা দেখো, দেখে এটা কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করে দাও। দায় স্বীকার করায় চেয়ারম্যানকে দ্রুত কালভার্টটি মেরামতের জন্য সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বীকার করেছেন যে তিনি নিজে এটি মেরামত করে দেবেন এবং এর জন্য যা যা করার দরকার তিনি করবেন। যদি না করেন সেক্ষেত্রে আমরা রিটেন রিকমেন্ডেশনে যাব, আমরা সরকারকে ফরমালি জানাবো। তবে সরকারের প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তৃণমূলের উন্নয়নে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার ঈশ্বরদীতে প্রায় 70 বছরের পুরানো পৌর শ্মশানের রাস্তাটিতে খুঁটি দিয়ে বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, এটি বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন 5টি গ্রামের 10,000 মানুষ। রেল কর্তৃপক্ষের দাবি, রেলওয়ের জমিতে বালু ব্যবসা ও অটো স্ট্যান্ড গড়ে ওঠায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়কটি বন্ধ করা হয়েছে। ঈশ্বরদী পৌর শহরের রেলগেটের পাশের সড়কে 70 বছর ধরে চলাচল করছেন 5 গ্রামের মানুষ। এ রাস্তা ব্যবহার করে শ্মশানে মরদেহ দাহ করতে যান হিন্দু সম্প্রদায়ের লোকজন। সম্প্রতি পশ্চিমাঞ্চল পাকশি বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ পিলার পুঁতে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে 2.5 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে 5 গ্রামের মানুষকে। মরদেহ নিয়ে শ্মশানে যেতেও পড়তে হচ্ছে বিপাকে। পৌরসভায় আমরা 3 নম্বর ওয়ার্ডের মানুষ থেকে শুরু করি উত্তর বাঘলের পুরা গ্রাম, প্রায় 200-250 গ্রাম জিম্মি এই রাস্তার জন্য। এই এলাকার বিকল্প কোনো রাস্তা নাই, যে শহরে আসার বিকল্প রাস্তা, সে রাস্তাটাও নাই। আমরা চাই যে আমরা রাস্তাটা হোক, আমাদের এই এলাকার লোকজন যাওয়া আসা করুক। কেন
অনেক সময় অনেক রুগী যাতায়াত করে, রুগীর জন্যই আমরা বলছি এই বাধা দূর করে যাতে আমরা আমাদের শবদেহগুলোকে নিরাপদে নির্বিঘ্নে পৌর শ্মশানে নিয়ে যেতে পারি, তার উপযুক্ত ব্যবস্থা যেন সদাশয় রেল কর্তৃপক্ষ করেন, এই আমাদের আবেদন। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের পথ খোঁজা হবে জানালেন ঈশ্বরদী পৌর মেয়র। রেল কর্তৃপক্ষ ওটা বন্ধ করে দিয়েছেন। আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চাইবো যে রেল কর্তৃপক্ষ সাবেক সেই রাস্তাটা খুলে দেন, খুলে দিলে আমরা তাকে কৃতজ্ঞতা হব। তবে রেল কর্তৃপক্ষের দাবি, রেল লাইনের পাশে ঝুঁকিপূর্ণ বালু ব্যবসা ও অটোবাইক স্ট্যান্ড করায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে সড়কটি। শ্মশান ও মন্দিরে যাওয়ার জন্য রাখা হবে ব্যবস্থা। আর বিকল্প একটা রাস্তা যেটা আছে, যেটা আসলে বিকল্প রাস্তা, ওইটাই ছিল একসময় মেইন রাস্তা। ওই রাস্তাটাকে মেরামত কইরা শ্মশানের মেইন রাস্তা সে ইউজ করতে পারবে, আর এইটাও পাশাপাশি থাকবে শুধুমাত্র শ্মশানের জন্য। মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2020 সালের মার্চে করোনা মহামারী শুরুর পর এই প্রথম মৃত্যুহীন দিন দেখল যুক্তরাজ্য। 24 ঘন্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এদিকে বিশ্বে একদিনে 10,300 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,32,000। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি 3,205 জনের মৃত্যু হয়েছে ভারতে, সেখানে নতুন শনাক্ত 1,33,000। করোনার পাশাপাশি আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসও। এই রোগে আক্রান্ত হয়ে হরিয়ানা এ পর্যন্ত 75 জন মারা গেছে। ভারতের পর ব্রাজিলে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 2,300 মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 246 জনের। বিস্তার কমায় ইতালি ও সাইপ্রাসে খুলে দেওয়া হয়েছে বার, রেস্তোরাঁ ও জিম। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 35,75,000। এই পর্যন্ত আক্রান্ত 17,19,00,000-এর বেশি। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চিন্তা করছে আইসিসি। সে লক্ষ্যেই আগামীতে বিশ্বকাপে দল বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংস্থাটি। 2024 থেকে টি-20 বিশ্বকাপ হবে 20 দল নিয়ে। 2023 বিশ্বকাপ 10 দল নিয়ে হলেও 2027 সালে তা বেড়ে হবে 14 দলের মধ্যে। আর 2025 থেকে 8 দল নিয়ে আবারও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফুটবলের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে ক্রিকেটও। মাত্র কয়েকটি নয়, ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যা বাড়াতে নতুন পরিকল্পনা নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 2024 থেকে 2031 পর্যন্ত সূচি পরিকল্পনা জানিয়েছে আইসিসি। এই 8 বছরের পরিক্রমায় 2টি ওয়ানডে বিশ্বকাপ, 4টি টি-20 বিশ্বকাপ ও 2টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-20 বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। চলতি বছরে 16 দল নিয়ে বিশ্বকাপ হলেও 2024 থেকে 2030 পর্যন্ত 4 আসর হবে 20 দল নিয়ে। 2019 ওয়ানডে বিশ্বকাপে দল ছিল 10টি। 2023-এও বদলাচ্ছে না দলের সংখ্যা। তবে 2027 ও 2031 সালের বিশ্বকাপে 14 দল নিয়ে হবে বিশ্বকাপ। ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2025 ও 2029-এ আবার শুরু হবে এই আসর। মোট 8 দল নিয়ে হবে মিনি বিশ্বকাপ। নতুন সূচি ও দল বাড়ানোর পরিকল্পনায় ছোট দলগুলোর সামনে সুযোগ তাদের প্রতিভা দেখানোর। বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে হাজির হবে নতুন দলগুলো। বিপরীতে বড় দলগুলোর জন্য থাকছে ব্যস্ত সূচি সামলানোর চ্যালেঞ্জ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।